সাজেকে আগুনে পুড়ল ৩০টিরও বেশি রিসোর্ট। কক্সবাজারে নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলায় যুবক নিহত। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের। বিএনপিকেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, খুলনা মহানগর সম্মেলনে তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ৩০টিরও বেশি রিসোর্ট। প্রায় ৩.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে এখনও জানা যায়নি। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে দুপুর ১টার দিকে এই আগুন লাগে। মুহূর্তেই তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, বাঘাইছড়ি উপজেলার ইকোভ্যালি রিসোর্টে প্রথমে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে সাজেক অবকাশ সহ অন্যান্য রিসোর্টে। খবর পেয়ে বাঘাইছড়ি ও দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। আগুন নেভানোর কাজে সহযোগিতা করছে স্থানীয় বাসিন্দারা। ফায়ার সার্ভিস বলছে, আগুন না নেভানো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও বলা সম্ভব নয়। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। সাজেক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিসোর্ট মালিক জাহাঙ্গীর আলম। যাচ্ছি আমরা তার কাছে। জাহাঙ্গীর আলম, কিভাবে এই আগুনটা লাগলো আমাদেরকে এটা জানাবেন, পাশাপাশি আমাদেরকে বলবেন এটার পেছনে কোনো নাশকতা জড়িত আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আমি আবাংপাং একটি রিসোর্টের মালিক পক্ষ। আবাংপাং অর্থ হচ্ছে যে খোলামেলা। তো আমি মালিক পক্ষ। আমি 12:30 নাগাদ হঠাৎ করে আগুনের ধোঁয়া উঠতে দেখলাম। তো এখনো সঠিকভাবে বলা যায় নাই কিভাবে আগুনটা লেগেছে। তবে ১০০-র কম না, ১০০ রিসোর্টের কম না। রিসোর্ট এবং হোটেল, কিছু দোকান সব মিলিয়ে ১০০ হতে ১২০-এর মতো দোকান, রিসোর্ট পুড়ে একেবারে সর্বহারা হয়ে গেছে। লোকজন, মালিক পক্ষ সর্বহারা হয়ে গেছে। এই তবে ৩.৫ ঘন্টার কম না, ৩.৫ ঘন্টার মতো সময় লেগেছে। ধন্যবাদ দিতে হবে সেনাবাহিনীকে, যে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর লোকজন এসে যেভাবে আগুন নিয়ন্ত্রণ করলো, এটা ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। ধন্যবাদ জাহাঙ্গীর আলম। জি, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় প্রশাসন জানায়, এই সময় গুলিতে শিহাব কবির নাহিদ নামের এক তরুণ নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, দুর্বৃত্তরা বিমান বাহিনীর ঘাঁটির উপর হামলা চালায়। এ বিষয়ে বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিনিধির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিদের সাথে পূর্বনির্ধারিত বৈঠকের জন্য বেলা 12টার দিকে সমিতিপাড়ার বাসিন্দা জাহিদ সহ আরও কয়েকজন জেলা প্রশাসন কার্যালয়ে রওনা দেয়। এ সময় তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্টে বিমান বাহিনীর চেকপোস্টে থামানো হয়। এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্য ও জাহেদ তর্কে জড়ায়। পরে এলাকাবাসী জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করে। এতে অন্তত 10 থেকে 15 জন গুলিবিদ্ধ হয়। তারা ধীরে ধীরে মানুষের জনবসতিগুলো দখল করে নিজেদের ঘাঁটি বানাচ্ছে। আজকে সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাচল করার সময়
এলাকার কিছু ছেলেপিলেকে তারা ধরে নিয়ে নিজেদের মধ্যে নিয়ে গেছে। স্থানীয় লোকজন সেটা প্রতিবাদ করায় তাদের উপরে এরা নির্বিচারে গুলি করেছে। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এটা জবাব তো বীর মানিকে দিতে হবে, কেন দেশের নাগরিককে হত্যা করে। ওরা এখানে আবার চিকিৎসা করতে আসছে, ওরাই মর্গে ফেলে দিছে। যদি ওরা একটা প্রাইভেট হাসপাতাল নিয়ে যেত, আমার হাজবেন্ড আজকে বেঁচে থাকতো। বিমান বাহিনী মাইকে দেয়। আইএসপিআর জানায় বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহত শিহাব কবির নাহিদ এলাকার নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। গণপরিবহনে ধর্ষণ, হত্যাসহ নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে দেশে বিভিন্ন জায়গায় মানববন্ধন, বিক্ষোভ ও র্যালি হয়েছে। নরসিংদীতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ছাত্র জনতা। এর আগে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। সে সময় ধর্ষণের বিচার সহ নারীদের নিরাপত্তা না দিতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানানো হয়। অন্যদিকে সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে সমাবেশে বক্তারা 47 ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবি জানান। আশুলিয়ায় নারী শ্রমিক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে আশুলিয়ার তানজিলা টেক্সটাইল কারখানার সামনে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। তারা জানায়, রাত ৩টার দিকে কাজ শেষে কারখানা থেকে বাড়ি ফেরার সময় ওই নারী শ্রমিককে দুর্বৃত্তরা হত্যা করে। আহত হয় 2 জন। পরে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেয়। 2 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে 5 দফা দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগ বাড়ে রোগীদের। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। এমবিবিএস ও বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার লিখতে না দেয়া এবং বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা করতে না দেয়া সহ 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। জরুরি ও বহির্বিভাগ এবং অপারেশন থিয়েটার সহ কোথাও তারা কাজে যোগ দেননি। সেবা নিতে আসারা পড়েন দুর্ভোগে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, তবে এটা স্বীকার করতেই হচ্ছে ইন্টার্ন চিকিৎসক না থাকার জন্য সাধারণ রোগীরা কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছে। রোববার সকাল থেকে হাসপাতালের সব ওয়ার্ডের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করায় কার্যত অচল কলেজের শিক্ষা কার্যক্রম। ডাক্তাররা এখানে খুবই অবহেলা করতেছে আমাদেরকে। আমরা কষ্ট পাচ্ছি, রোগী ওষুধ খাইতে পারতেছে না, ব্যাটের মধ্যে পড়ে থাকছে। আগে রোগী বাঁচানো তো জরুরি। রংপুর নগরী, মেডিকেল মোড়, ডিসি অফিস এবং রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে যোগ দেয় রংপুরের 3টি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা পাশ করে একটা সীমিত কোর্স করে তারা কখনোই আমাদের সমান পদমর্যাদা দাবি করতে পারে না। ট্রেনিং কোর্স যেগুলো আছে ম্যাথস, তাদের খুব দৌরাত্ম্য বেড়ে গেছে। এগুলো বাংলাদেশের ওভারঅল যে জনস্বাস্থ্যের যে ক্ষতি, সেই ক্ষতির দিকে আমরা ঠেলে দিতে পারি না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও বিক্ষোভ করেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। দ্রুত 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ধৈর্যের সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশ এবং জাতির জন্য শান্তি শৃঙ্খলার সাথে সেনাবাহিনীকে কাজ করে যেতে হবে। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে।
ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যথাসম্ভব কম বল প্রয়োগের আহ্বান জানান সেনাপ্রধান। বল প্রয়োগ করা যাবে না, মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। রাজশাহী প্রাইমারি ট্রেনিং সেন্টারে এক কর্মশালায় তিনি বলেন, দেশে ছিনতাই বেড়েছে, তা প্রতিরোধ বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে। এতে কাজ না হলে অন্য পরিকল্পনা নেওয়া হবে। সংখ্যাটা বেড়েছে, বিশেষত রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে। আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে, তবে পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীতে এক কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও অধিকাংশই দেশের ভেতরে অবস্থান করছে। শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। গণতন্ত্রের সপক্ষের দল হিসেবে বিএনপিকে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক মতবিরোধ বা তর্ক বিতর্কের কারণে স্বৈরাচার ফিরে আসার সুযোগ যাতে সৃষ্টি যাতে না হয়, সেদিকে দলকে খেয়াল রাখার কথা বলেন তিনি। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলামকে সাথে নিয়ে মাহিলা ইসলামের প্রতিবেদন। খুলনা সার্কিট হাউস ময়দানে মহানগর বিএনপির দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকেই কাজ করতে হবে। যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। বিএনপি গণতান্ত্রিক দল, তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী দলের নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত, জনগণের আকাঙ্ক্ষা মাথায় রেখে ভবিষ্যতে দল কাজ করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে সামনে এগোতে হবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
পরিবর্তিত বাংলাদেশেও জুলুম নির্যাতনের অবসান হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, এখনও রাজনৈতিক নেতারা অন্যায়ভাবে কারাগারে বন্দী রয়েছেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি বলেন, যেখানেই দুঃশাসন সেখানেই লড়াই হবে। কোনো ষড়যন্ত্রই ন্যায়ের পক্ষে আন্দোলন আটকে রাখতে পারবে না। এরপর জামায়াতের আমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ বেলাল হোসেনের বাড়িতে তার স্বজনদের সম্মান জানান ও নিহতের জন্য দোয়া করেন। বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ তার 2 সহযোগীকে। হত্যাকাণ্ডের 3 দিন পর থানায় মামলা হয়েছে, তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 21শে ফেব্রুয়ারি রাতে শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ 3 জন। এ ঘটনায় নিহত হানিফের স্বজনদের দাবি, যারা মোবাইল ফোনে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তারাই হত্যা করেছে। হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে নেয়ার জন্য গণমাধ্যমে জাসদ গণবাহিনী পরিচয়ে খুদে বার্তা পাঠানোর বিষয়টি গুজব কিনা তারও সঠিক তদন্ত চান পরিবারের লোকজন। আমার এই ভাই একটি বামপন্থী দল করত বহুদিন আগে, সেই পরিপ্রেক্ষিতে তার জীবনটাই ওইভাবে সে কাটিয়ে গেল, তার কোনো সুখ শান্তি হইল না। জাসদ বাহিনী নাকি মেরে ফেলে রেখেছে, এরকম একটা গুজব ছড়াচ্ছে। এখন এটা গুজব কি আসলে সত্যি, এটা পুলিশের তদন্ত করে দেখার বিষয় আছে। হয়তো পুরাতন শত্রু থাকুক আর যেভাবে থাকুক, ফোন কলই তার মূল যারা হত্যাকারী। আমরা বিচার চাই, সঠিকভাবে তদন্ত হোক। এদিকে দীর্ঘদিন পর নতুন করে চরমপন্থী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে ওঠায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ এখনো কোনো একটা আসামি ধরতে পারল না, তাহলে হয়তো পুলিশের ব্যর্থতা। এতদিন পর এইসব সংগঠন আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা। এদিকে হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারে কাজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। অভিযোগের প্রেক্ষিতে এখানে আমাদের মামলা রুজু হয়েছে, বিষয়টা তদন্তাধীন আছে এবং আমরা তদন্ত শেষে অতি দ্রুত খুব শীঘ্রই আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফের নামে 15টি হত্যা মামলা সহ অর্ধশত মামলা রয়েছে। 15 বছর জেল খাটার পর একটি হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হলে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। তিনি হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য লীগের সহ সভাপতি ছিলেন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। অবৈধ ইটভাটা বন্ধ করে আগামী 17 মার্চের মধ্যে প্রতিবেদন দিতে আরডিসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে যারা প্রতিবেদন দেয়নি তাদের একই তারিখে অবৈধ ইটভাটা বন্ধ করে সশরীরে হাজির হয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এটি সর্বশেষ সময়সীমা বলে জানান রিটকারী আইনজীবী। এর আগে সকালে আরডিসি হাজির হয়ে ব্যাখ্যা দিলে তাতে সন্তুষ্ট হননি আদালত। দেশের পরিবেশ রক্ষায় প্রশাসন ব্যর্থ, পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করতে হবে বলে 8 জন ডিসির উদ্দেশ্যে মন্তব্য করেছেন হাইকোর্ট। 13 মাস বন্ধ থাকার পর জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে। সার কারখানা কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের 15 জানুয়ারি থেকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। গত 13 ফেব্রুয়ারি তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি নতুন করে গ্যাস সরবরাহ শুরু করে। প্রতিদিন প্রায় 1200 টন ইউরিয়া উৎপাদনকারী এই কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন 42 থেকে 43 PSI গ্যাসের প্রয়োজন বলে জানান তিনি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি BUU-বিউটির 6ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকার শেরে বাংলা নগরের BCFCC-তে আয়োজিত এই অনুষ্ঠান জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ। সমাবর্তনে BUBটির উপাচার্য অধ্যাপক ডক্টর ABM শওকত আলী স্বাগত বক্তব্য রাখেন। সমাবর্তনে স্নাতকদের ডিগ্রি প্রদান, কৃতি শিক্ষার্থীদের স্বর্ণ পদক ও ক্রেস্ট প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাজেকে আগুনে পুড়ল 30টিরও বেশি রিসোর্ট। কক্সবাজারের নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলায় যুবক নিহত।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের। বিএনপিকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, খুলনা মহানগর সম্মেলনে তারেক রহমান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।